বয়সের প্রেসারের জন্য ওষুধ খাই, আর ডাক্তারের কাছে গেলেই ডাক্তারবাবু খসখস করে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, বলছে একটা টেলমা কিনে নিন দোকান থেকে। গ্লেনমার্কের কোম্পানি টেলমা ওষুধ দিয়ে দিল। এতদিন আপনি বাজারের দোকানে, মুদির দোকানে চাল ডাল তেল আটা কেনার জন্য আপনি সওদার খাতা করতেন, এখন রোজগার কমেছে। রোজগার কমেছে, রোজগার নেই বলে খাওয়ার পরে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন পড়ছে সেটা হচ্ছে ওষুধ। এখন ওষুধের দোকানেও সওদার খাতা হয়ে গেছে, মাসকাবারি খাতা হয়ে গেছে। আরো 5টা দিক কাটেলমেন্ট করে সেই ওষুধ কিনছে। এই গ্লেনমার্ক কোম্পানিটা এই টেলমা ওষুধটা বানিয়েছে, এই টেলমা ওষুধটা কিনছে সাধারণ মানুষ, কিন্তু রোগ সারছে না। এই কোম্পানিটা আর কি করে, এই কোম্পানিটা ওই বর্ধমানের দিকে জমিতে সার দেবার জন্য সার বানায় আর কীটনাশক ওষুধ বানায়। এক্সপায়ারি ডেট পার হয়ে যাচ্ছে, ব্লেডে করে তুলে দিচ্ছে এক্সপায়ারি ডেটটা, নি তারপরে কীটনাশক ওষুধটা বেচে দিচ্ছে। আর সারের কালোবাজারি, 50টা দিন 2910 কিলোমিটার ইনসাফ যাত্রাতে প্রতিটা সময় সারের কালোবাজারি নিয়ে কথা বলেছি। সারের কালোবাজারিতে বস্তাতে এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে সেই বস্তাটা মুড়ে দিয়ে লুজ বিক্রি করে দিয়েছে এই গ্লেনমার্ক কোম্পানিটা। আপনি ওষুধ কিনছেন, খেতে দিচ্ছেন, শরীরে দিচ্ছেন, পোকাও মরছে না, সারেও কাজ হচ্ছে না, প্রেসারও ঠিক হচ্ছে না। 3বার নোটিশ গেল এই গ্লেনমার্ক এই কোম্পানিটার কাছে যে তোমার ওষুধটা ঠিক নয়, তোমার ওষুধটা জাল, তোমার ওষুধটা প্রপারলি তৈরি হচ্ছে না। এই গ্লেনমার্ক কোম্পানিটা 10 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনে নিল, চাঁদার পয়সা তুলে নিল আর মোদিকে পাঠিয়ে দিল। এই কোম্পানিটার ওষুধ আজকে সব দোকানে পাওয়া যাচ্ছে, আর যে এমআরগুলো এই কোম্পানিতে কাজ করছে তারও ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। সরকার এদের যে এমআররা আছে তাদের পরিশ্রমের দাম দেবে? এই কোম্পানিটা তার যে এমআররা কাজ করছে ছুটে গিয়ে লেখাপড়া শিখে, ইস্ত্রি করা জামা কাপড় পরে, পায়ের জুতোটা প্রতিদিন পালিশ করে ডাক্তারের আগে পিছনে ঘুরে বেড়াচ্ছে, সেই ডাক্তারবাবু তো শুরু করে এই মোদি সরকার এই যে এমআররা আছে তাদের এই পরিশ্রমের দাম দেবে? তাহলে সরকার আমার শ্রম কিনবে না, আর প্রাইভেট সেক্টরও আমার শ্রমকে লেলে বাবু 6 আনা পটল বেগুন বিলাতি সবই নরম হয়ে গেল বাজার দরে, যখন রোদ উঠলো তখন বেচে দিলেন। কে দেখবে আমার সমস্যা? কে? কি হবে ভবিষ্যৎ? মোদি গভর্নমেন্ট শুধুমাত্র তৃতীয়বারের জন্য আরও একবার প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনার দিকে এগোচ্ছে না, গোটা দেশকে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসকের আন্ডারে ভারতবর্ষকে নিয়ে আসার জন্য এগোচ্ছে। দুর্গাপুরে শুভবুদ্ধি, গণতন্ত্রপ্রিয়, চেতনা সম্পন্ন, শিক্ষায় দীক্ষায় জ্ঞানে মান্যে উন্নত মানুষের কাছে আমাদের আবেদন, आदमी के लिए, इंसान के लिए रास्ते पर कानून तैयार होता है। जो कानून मेरा गला दबाने के लिए वही लोग फिर से तैयार करेगा, उसी कानून के खिलाफ खड़ा रहकर, इस सरकार के खिलाफ खड़ा रहकर सुकृति घोषाल के कास्ते हाथुड़ी ताराते भोटे जीतिए একটা লাল ঝান্ডা সৈনিককে পার্লামেন্টে পাঠাতেই হবে, আর সেটা হবে দুর্গাপুরকে বাঁচানো আর নিজেদেরকে বাঁচানোর লড়াই। একটা কোনো প্রাইভেট সেক্টরে আমি কাজ করব, কালকে আমার পা ভেঙে যাবে, চোখ কানা হয়ে যাবে, কানে কালা হয়ে যাব, ওই লোহার জ্বলন্ত সীসাগুলো যখন গায়ে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, কে দেখছে? কি আছে তাদের ভবিষ্যৎ? কে দেখবে? দেখার নেই। কারণ এই প্রাইভেট সেক্টরের সাথে মোদি ঠিক হয়ে গেছে যে এতদিন পর্যন্ত ইউনিয়ন তৈরি করা, কারখানা চলবে না, কারখানা বন্ধ হয়ে যাবে। সেই কারখানাগুলো যদি এবারে কারখানার মালিক মনে করে যে কাল আমি তালা দিয়ে চলে যাব, তাহলে ক্লোজার নোটিশ 3 মাস আগেও দিতে হবে না, আর যতজন কারখানার শ্রমিক থাকলে তাদের পুনর্বাসন দিতে হবে, সেখানেও বুড়ো আঙুল দিয়ে চলে যাচ্ছে। কেন? কারণ এই দিলীপ ঘোষ, এই এসএস আলুওয়ালিয়া থেকে এই বিজেপির এমএলএরা ওই আইনি পাস করে এসেছে। पार्लियामेंटर वोट, हाँ बिजली सड़क नाली पर वोट होगा, पानी पर वोट होगा, किंतु की एमन ताड़ाहुड़ो पड़लो যে পার্লামেন্টে আমরা যে এমপিদেরকে পাঠালাম দুদিনে 15টা বিল পাস করে দিতে হলো।
আরে পাড়াতে দুর্গাপূজার প্যান্ডেলের রংটা সাদা হবে না লাল হবে সেইটা ঠিক করার জন্য দুদিন মিটিং হয়, কিন্তু পার্লামেন্টে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের গোটা ভারতবর্ষে রুটি রুজির জন্য যেখানে পলিসি তৈরি হয় সেখানে দুদিনে 15টা বিল পাস হয়ে যাচ্ছে। কেন, কিসের জন্যে? অবাক হয়ে যাচ্ছেন? আরো বেশি অবাক করে দিচ্ছি। দুদিনে 15টা বিল 2000-এ পাস হলো, 2020 সালে, আর ঠিক তার 1 বছর পর 6 মিনিটে 18টা বিল পাস হয়েছে, মানে পার মিনিটে 3টে করে বিল পাস হয়েছে। কি প্রয়োজন? কি আছে এই বিলগুলোতে? কারখানা বন্ধ করে দেওয়ার? কি আছে এই বিলগুলোতে? শিক্ষা দীক্ষার খরচ, তার সিলেবাস, সেগুলো কি হবে জলাঞ্জলি দিয়ে দেওয়ার? কি আছে এই বিলগুলোতে? গোটা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থাকে জলাঞ্জলি দেবে, পুকুরে নদীতে বিসর্জন দিয়ে দেবে, তার জন্য? কি আছে এই বিলগুলোতে? গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কি আছে এই বিলগুলোতে? বাসগুলো চলবে, বাসে আর শুধুমাত্র খালাসি আর কন্ডাক্টর থাকবে, ড্রাইভার থাকবে নাকি খালাসিকে বাদ দিয়ে দেবে? কি আছে বিলগুলোতে? এই গোটা গণপরিবহন ব্যবস্থাতে পেট্রোল ডিজেলের দাম বাড়বে না কমবে? जो लोग जाते हैं यहाँ से पार्लियामेंट में जीतकर, वो लोग ना तो इसका खिलाफत करते हैं ना तो इस पर चर्चा चाहते हैं, চাই না। এখন যদি আপনারা বলেন যে আমাদের পার্টির সেক্রেটারি গৌরাঙ্গ চ্যাটার্জির সঙ্গে এখনই মীনাক্ষীর একটা মারামারি লাগিয়ে দিই, তাহলে গৌরাঙ্গ চ্যাটার্জিকে আর আমাকে দেখে মনে হবে যে গৌরাঙ্গ চ্যাটার্জি হয়তো বয়স্ক আছে, তাহলে বোধহয় গৌরাঙ্গ চ্যাটার্জি হেরে যাবে। আর মীনাক্ষী এখন একটু জোয়ান আছে, তাহলে বোধহয় মীনাক্ষী গৌরাঙ্গ চ্যাটার্জিকে মেরে বোধহয় ও জিতে যাবে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এরকম বন্ধুতে বন্ধুতে যাকে পিটতে হবে তার জন্য আমরা এটা ফন্দি ফরিফন্দি এঁটে দিতাম যে কাকে মার খাওয়াতে হবে। আমি যতই জোয়ান হই, আমি যখনই গৌরাঙ্গ চ্যাটার্জিকে মারতে যাচ্ছি তখনই বন্ধুগুলো এসে নিয়ে আমাকে ধরে বলছে, এই মারিস না গৌরাঙ্গ দা, হয় ঠিক আছে বন্ধুর মধ্যে নিজেদের মধ্যেই ছেড়ে দে। সেই সময়কালেই যে আমার প্রতিপক্ষ সে আমার নাকে মুখে পেটে 2 ঘুষি দিয়ে চলে যাচ্ছে। আবার যখন মারপিট হচ্ছে তখন আবার আমি যখন ঠিক বাগে গুছিয়ে নিয়েছি এবারে দেব, ঠিক সেই সময় আবার বন্ধুরা এসে আমাকে ধরে নিল, বলছে ছেড়ে দে বন্ধু, হয় একসঙ্গে আছি, ছেড়ে দে, মারিস না। সেই সুযোগে আরো 5টা পাঞ্চ আমার পেটে দিয়ে দিল এবং আমি হেরে যাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিজেপির লোকেরা পার্লামেন্টে যাচ্ছে, 146টা এমপি সাসপেন্ড হচ্ছে, 2 মিনিটে 15টা বিল পাস হচ্ছে, আর 6 মিনিটে 18টা বিল পাস হয়ে যাচ্ছে। লাস্ট 5 বছরে পার্লামেন্টে ডেপুটি স্পিকার পর্যন্ত নিযুক্ত হয়নি। আর পশ্চিমবঙ্গ থেকে যে এমপিরা ভোটে জিতে পার্লামেন্টে যাচ্ছে তারা ওই বন্ধুদের মতো বলছে চলো চলো মেরে নি দেখে নি, কিন্তু যেই মারতে যাচ্ছে সেই যে মারতে পারে তাকে ধরে নিয়ে অন্য দিক থেকে 2 ঘুষি খেয়ে আর বেরিয়ে চলে আসছে। আসলে পুরোটাই হচ্ছে বন্ধুদের সাথে গটাপ। তাই যারা এখান থেকে ভোটে জিতে তৃণমূলের যাচ্ছে তারা বিজেপিকে সেখানে পরাস্ত করার জন্য যায় না, আসলে তাদের সুপ্রিমো জানে যে ভাইপোকে বাঁচাতে গেলে মোদিকে খুশি রাখতে হবে, তাই কারখানা, কাজ, শিল্প সব জলাঞ্জলি দিয়ে দাও, তবু তাদের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কেন পাচ্ছে টাকা ইলেকট্রাল বন্ডে? ওরা যত পাচ্ছে এরা তত পাচ্ছে, কি করে পাচ্ছে? আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, লাস্ট 10 বছরে এই পশ্চিমবঙ্গে 2 লাখ কন্ট্রাকচুয়ালে লোক নিযুক্ত হয়েছে, কত বেতন পায়? 5, 7, 10। দুর্গাপুর কর্পোরেশনে যারা নিযুক্ত হয়েছে, যারা কাজ পেয়েছে, তাদের বেতন কত? 5, 7, 10 হাজার টাকা। আরে সুপ্রিম কোর্ট বল কর গए हैं कि কন্ট্রাকচুয়ালে নিয়োগ করা যাবে না, এটা বেগার খাটানো, সম কাজে সম বেতন দিতে হবে। একটা ডেলি ওয়েজে মাস্টার রোলে একটা সুইপার সে কাজ করছে, তার বেতন 5, 7, 10 হাজার, আর যদি সরকারি স্ট্যাম্প পিছনে লাগছে তাহলে তার বেতন 32 থেকে 40 হাজার টাকা। সুপ্রিম কোর্ট বলছে যে যে বেতন 32-40 হাজার টাকা সেখানে 10-12 হাজার টাকায় চাকরি করানো যাবে না। তাহলে গোটা দেশটাকে সস্তায় শ্রমিক মজুর শ্রম সাপ্লাইয়ের একটা গোডাউনে পরিণত করে দিতে চাইছে। তাই যারা আমরা, সভাপতি বলেছেন জনপ্রিয় মুখ, আমরা জনপ্রিয় মুখ হতে চাই না,
আমরা বলিয়ে কইয়ে দু হাতে কাজ আর খেয়ে পরে বাঁচতে চাই, আর বাঁচার পরে মুখগুলো কি করে তরতাজা থাকতে চায়, সেই মুখ হতে চাই। আর কারখানাগুলোতে সত্যিকারের ধোঁয়া ওঠা দেখতে চাই, যে কারখানাগুলোতে কাজ করতে যেতে চায় আর কারখানাগুলোকে ভাতঘর হিসাবে বাঁচাতে যেতে চায়, কিন্তু সেই আলোচনা, সেই রাজনীতি সেটা কি রাস্তাতে রয়েছে? নেই। তাই আজকের ডেটে লড়াইটা খুব কঠিন, আর কঠিন লড়াই বলেই আজকে আপনাদেরকে এই মাঠে ডাকার সাহসও আমরা দেখিয়েছি, এবং আপনারাও এখানে এসে এই লড়াইয়ে সামিল হয়েছেন, হবেন আর হবার সাহস দেখাচ্ছেন। তাই লড়াইটা কোনো একটা মিডিয়ার কনসার্টেও হবে না, লড়াইটা খবরের কাগজে বা টিভির চ্যানেলেও হবে না, লড়াইটা হবে বুথে। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়েই আমার কথা আমি শেষ করতে চাইব। পশ্চিমবঙ্গের মাটিতে কাজ কারখানার ভবিষ্যৎকে পেটে খেয়ে হাতে কাজ নিয়ে মাথা উঁচু করে মাথায় ছাদের দাবিতে যদি বেঁচে থাকতে চাই, যদি চান, তাহলে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের আমাদের এই দুর্গাপুরের যে দুটো বিধানসভা আছে, সেই দুটো বিধানসভার প্রত্যেকটা বুথে আপনারা প্রত্যেকে সুকৃতি ঘোষাল। তাই আপনাকে নিজেকে জেতানোর জন্য, দুর্গাপুরকে জেতানোর জন্য বুথে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আজকের রবিবার বাদ দিলে আর 5টা রবিবার, সেই 5টা রবিবারই এই লড়াইকে আরো বেশি তীব্রতর করতে হবে, যাতে লাল ঝান্ডা নিয়ে সুকৃতি ঘোষাল পার্লামেন্টের ভেতরে গিয়ে এই লড়াইকে আরো বেশি জোরদার করে পার্লামেন্টের ভেতরে আমাদের কাজ কারখানা দুর্গাপুরকে বাঁচানোর জন্য, শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য, হাতে কাজ পাওয়ার জন্য এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমরা জানি এই লড়াইটা